জীববিজ্ঞান হচ্ছে ফ্রি লাইভ ক্লাস, স্পেশালি আজকে আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য। তোমাদের এসএসসি 26 ব্যাচের স্পেশাল গ্রুপে আমাদের হচ্ছে জীববিজ্ঞান ক্লাস আজকে হচ্ছে প্রথম তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের যে 13 নম্বর অধ্যায়টা আছে জীবের পরিবেশ, সেই অধ্যায়টা নিয়ে আমরা হচ্ছে A to Z আজকে হচ্ছে কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমাদের হচ্ছে বইয়ের এই যেই আমাদের পিকচারটা আছে সেটা দিয়েই আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি। এবং এই অধ্যায়ে মূলত এই ক্লাসে আমরা হচ্ছে কি করব, এই অধ্যায়ের এই ক্লাসে আমরা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের এই অধ্যায়টা যাদের একদমই কিছুই পড়ো নাই তাদের জন্য, যেহেতু আমরা একদম শেষের দিকে আছি, এসএসসি 26 ব্যাচ একদম শেষ মুহূর্তে, তাহলে আমরা খুব বেশি সময় নিব না। আমরা হচ্ছে একদম এই অধ্যায়ে কি তোমার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কোনটা পড়া প্রয়োজন, প্রথমেই আমি হচ্ছে সাজেশনটা দিয়ে দেবো তোমাদের, অ্যান্ড হচ্ছে দাগাই দেবো কোনটা প্রয়োজন অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ওইটা কমপ্লিট করাই দিয়ে আমি হচ্ছে তোমাদের পড়ানো শুরু করব, এবং পড়ানোর সাথে সাথে সাজেশনটা তো বলে দিবই যে কোনটা তোমার জন্য, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ এসকিউ এর জন্য, সেটা বলে দেব। অ্যান্ড হচ্ছে এইটা শেষ হলে আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাব আমাদের একদম সাজেশন ভিত্তিক যে ক্লাস। সাজেশন ভিত্তিক ক্লাস বলতে আমরা হচ্ছে টেস্ট পেপারের কিছু পিক তুলে আমরা হচ্ছে পিডিএফ বানিয়ে রাখছি এমসিকিউ এসকিউ এবং সিকিউ এর জন্য, সেটা হচ্ছে আমরা সলভ করে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আশা করি বুঝছো। যারা ক্লাস করবা অবশ্যই ভাইয়ের সাথে একটু হচ্ছে রেসপন্স করবা, অ্যান্ড হচ্ছে বন্ধুদের একটু অ্যাড করে দিবা কে কোথা থেকে যুক্ত আসো, অ্যান্ড হচ্ছে কিভাবে যুক্ত আসো, ভাইয়ের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড হচ্ছে ক্লিয়ারলি ভাইয়াকে দেখতে পাচ্ছ কিনা, এটা একটু জানাবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে শুরু করব, আমি একটু জাস্ট চেক দিয়ে নিই যে সব কিছু ঠিকঠাক কিনা, একটু জাস্ট। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করতে পারি। তো চলো দেখো, প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট পেজ, বইয়ের ফার্স্ট পেজে কি আছে একটু হচ্ছে দেখি। যেহেতু আমাদের হচ্ছে জীবের পরিবেশ, এই অধ্যায়টার নামই হচ্ছে জীবের পরিবেশ। আচ্ছা, পরিবেশ বলতে কি বোঝায় বলো তো? পরিবেশ বলতে আমাদের হচ্ছে আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই তো আমাদের পরিবেশ, তাই না? তো জীবের পরিবেশ বলতে আলটিমেট আমাদের জীবনের পরিবেশ, জীবন থেকেই জীব কথাটা আসছে, তাই না? তো জীবন কাদের থাকে? জীবন হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর কি থাকে? জীবন থাকে। তো আশপাশে যদি আমরা দেখি আশপাশে কি আছে, আমাদের বিভিন্ন ধরনের গাছপালা আছে, আমরা আছি, বিভিন্ন ধরনের প্রাণী আছে, গরু ছাগল ইত্যাদি, তাই না? তো এদের প্রত্যেকটার এক একটা কি আছে? জীবন আছে। তো এরা কি স্বাভাবিকভাবেই জীব। তো এই জীব নিয়ে আমাদের গঠিত যে স্বাভাবিক যে আমাদের নেচার, যা স্বাভাবিক যে আমাদের পরিবেশ, সেটাই হচ্ছে আমাদের জীবের পরিবেশ। তো সেইখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন পরিবেশ পাবো, যেমন আমাদের স্থূল পরিবেশ থাকবে, আমাদের জল পরিবেশ থাকবে, আবার মহাকাশে থাকবে। মহাকাশে তো আর জীব থাকে না, তাই না? থাকে কি? আকাশের কি থাকে? তারকারাজি এইগুলা থাকে, গ্রহ নক্ষত্র। তো মূলত আমাদের হচ্ছে পৃথিবীতেই যে পরিবেশ সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড হচ্ছে পিকচারটা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখবা পিকচারে ওই যে একটা মাছ দেওয়া আছে সুন্দর করে, অ্যান্ড হচ্ছে এখানে কিছু একটা প্লাঙ্কটন, পানি ইত্যাদি, তাই না? তো এটা নিয়ে আমরা হচ্ছে ধারণা পাইতে পারি এই অধ্যায়টার। এখন দেখো, প্রথমেই আমাদের এইগুলো একটু আলোচনা আছে, এইগুলো একটু পড়ে নিবা তোমরা, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট শুধু সেইগুলাই আমি হচ্ছে দেখাই দেবো, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যেটা প্রয়োজন না আমরা হচ্ছে টাইম নষ্ট করব না, কোনোভাবেই টাইম নষ্ট করতে চাই না। তো দেখো এই অধ্যায়ে কি শিখবা, একটু জীববিজ্ঞান কিভাবে পড়বা একটু বলি। দেখো, তুমি জাস্ট প্রথমে যে কোনো সাবজেক্ট এই মুহূর্তে পড়ার ক্ষেত্রে তুমি জাস্ট, তোমার কাছে টেস্ট পেপার তো আছে, টেস্ট পেপার যদি থাকে, গাইড অথবা টেস্ট পেপার যদি থাকে, তাহলে তুমি প্রথমত গাইড এবং টেস্ট পেপারটা খুলবা। দেন হচ্ছে কি করবা, তুমি ওখান থেকে আইডিয়া নেবা কি তোমার এমসিকিউ আসতেছে কোন টপিকগুলা থেকে, সিকিউ কোন টপিকগুলা থেকে আসতেছে, আর এসকিউ বা ক খ কোন জায়গাগুলো থেকে সেট করছে, ওটা একটু দেখবা। ওভারঅল গাইডটা বা টেস্ট পেপারটা একটু দেখবা, তারপরে তুমি বইয়ে চলে আসবা। এবং মেন বইটা তুমি সবচেয়ে বেশি পড়বা, মেন বই পড়বা সবসময়। মেন বইকে তুমি সবচেয়ে বেশি বেসিকের জন্য মেন বইকে রাখবা। কোনো ভাইয়ার কথা শুনতে হবে না, কোনো অনলাইন ক্লাসের কথা শুনতে হবে না। তোমার কাছে সবচেয়ে বড় বেসিকের জায়গা মাধ্যমিকের জন্য, সবচেয়ে বেস্ট বেসিকের জায়গা হচ্ছে তোমার মাধ্যমিকের জন্য মূল বইটা। তো এই মূল বইটা তুমি কিভাবে পড়বা? প্রথমে একটু আইডিয়া নিবা, কোথাও যাওয়া লাগবে না তোমাকে। প্রথমে একটু আইডিয়া নিবা যে এই টেস্ট পেপার এবং গাইড থেকে কোন জায়গাগুলো থেকে সাল কোশ্চেন আসতেছে। তো সেইগুলো একটু আইডিয়া নিয়ে তারপরে তুমি সিলেবাসটাই একটু ঢুকবা বা অধ্যায়টা একটু ঢুকবা। তারপরে তুমি দেখবা অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাচ্ছে যে তুমি বুঝতেই পারতেছো কোন জায়গাগুলো থেকে তোমার ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো তোমার পড়া উচিত এবং কোনগুলো বাদ দেওয়া উচিত এই লাস্ট মোমেন্টে।
কেন বলতেছি কথাগুলা, যে তোমার এই শেষ মুহূর্তে তুমি চাইলে অনেক কিছু পড়তে পারবে না, তোমাকে কি করতে হবে, একটু তোমাকে হচ্ছে স্মার্টলি পড়াশোনা করতে হবে, যেগুলো তোমার একদম সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোতে বেশি ইফোর্ট দিতে হবে, একটু যদি কঠিন টপিকও হয় সেটা ক্লিয়ার করে নিতে হবে যদি তোমার গ্যাপ থাকে, তাই না? তো এইভাবে একটু হচ্ছে স্মার্টলি পড়াশোনা যদি করো, এই কয়েকটা দিন ইনশাল্লাহ তোমার কাছে সবচেয়ে বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে, এটা হচ্ছে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো প্রথমেই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা আছে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে, দেখো আমরা হচ্ছে বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা যদি একটু দেখি, আমাদের হচ্ছে এই জায়গাগুলো একটু পড়বা, এই জায়গাগুলো পড়ে আমি হচ্ছে তোমাকে হচ্ছে সময় নষ্ট করতেছি না। তো বাস্তুতন্ত্র বলতে বস্তু নিয়ে যে সকল, আমাদের কঙ্কালতন্ত্র জিনিসটা বুঝো তো, কঙ্কালতন্ত্র জিনিসটা কি? তো আমাদের দৈহিক গঠনের যে অবকাঠামো, এইটা বিশ্লেষণ করতে গিয়ে যে তন্ত্রের বিশ্লেষণ করতে হয় সেটা আমাদের কঙ্কালতন্ত্র, তাই না? তো বস্তু নিয়ে যে তন্ত্র গঠন করা হয়েছে বা যা কিছু নিয়ে বস্তু গঠন করা হয়েছে বা পরিবেশে যা কিছু আছে সেগুলো নিয়ে যে তন্ত্র, সেটা হচ্ছে আমাদের বস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রে কি থাকতে পারে? মূলত বাস্তুতন্ত্রে আমাদের থাকতে পারে, এটা একটু মার্ক করি আমি, তো তোমরা একটু হচ্ছে বইয়ের একটু মার্ক করে নেবা। তো এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট আমি হচ্ছে একটু দেখাই তোমাদের জন্য। এইটা হচ্ছে এই, তো এই যে আমাদের হচ্ছে বাস্তুতন্ত্র মূলত জীবের জড় ও ভৌত অবস্থা, জীব জড় ভৌত অবস্থা, পৃথিবীর সব ধরনের জীব জড় ও ভৌত অবস্থা নিয়ে আমাদের হচ্ছে বাস্তুতন্ত্রটা গঠিত। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি হচ্ছে একটু জাস্ট একটু ওয়েট, আমরা একটা পেন্সিল নিয়ে নিই এখান থেকে, এই তাহলে এখানে তাহলে এইগুলো একটু হচ্ছে দাগাবা, বইয়ের এই জায়গাগুলো একটু হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়বা। আচ্ছা বাদ দিই, একটু দাঁড়াও, নেট স্লো তো। দেখো আমরা হচ্ছে একটু বইটা দাগাই পড়ি তাহলেই হবে। কি হলো এটা? দাঁড়াও, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র তাহলে কি নিয়ে গঠিত? আমাদের হচ্ছে জীব জড় ও ভৌত অবস্থা, এই সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে বাস্তুতন্ত্রটা গঠিত। ঠিক আছে, একটু কেটে গেছিল। দেখো বাস্তুতন্ত্র এই আমাদের জীব জড় ও ভৌত অবস্থা নিয়ে বাস্তুতন্ত্রগুলো গঠিত। ঠিক আছে, এই জায়গাগুলো একটু পড়বা, আমি ওটা সাজেশনটা জাস্ট হচ্ছে দাগাই দেই তোমাদের। বাস্তুতন্ত্রের উপাদান, দেখো বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে আমাদের দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে আমাদের কি উপাদান বলো তো? অজৈব উপাদান। জড় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, জড় উপাদান আর একটা হচ্ছে ভৌত উপাদান। তো জড় উপাদানকে আবার হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের আমাদের এই জায়গা থেকে আমাদের হচ্ছে জৈব উপাদান এবং হচ্ছে অজৈব উপাদান। তো অজৈব উপাদান কোনগুলা? অজৈব উপাদান বা জড় উপাদানকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা জৈব উপাদান, অজৈব উপাদান। তো অজৈব উপাদান কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের দেখো মাটি, পানি, বায়ু, এগুলো কিন্তু তোমার প্রশ্নে আসতে পারে যে নিচের কোনটি অজৈব উপাদান। মাটি, পানি, বায়ু এগুলো থেকে হচ্ছে আমাদের অজৈব উপাদান। যেমন বায়ুর মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের গ্যাস থাকে, ক্যালসিয়াম, মাটিতে বিভিন্ন ধরনের পদার্থ থাকে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, বায়ুতে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড, এগুলো। হ্যাঁ, তো এগুলো একটু হচ্ছে রিডিং পড়বা, রিডিং, তাহলেই তুমি বুঝতে পারবা। জৈব পদার্থ কি? জৈব উপাদান উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড়বস্তু যোগ করা হয় সেগুলো হচ্ছে আমাদের জৈব উপাদান। ঠিক আছে, সচরাচর হিউমাস নামে পরিচিত। দেখো জৈব উপাদান কি নামে পরিচিত? হিউমাস নামে পরিচিত। এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমি আরেকবার একটু ট্রাই করি, দাঁড়াও, তাহলে দাগায় পড়ালে তোমরা হচ্ছে মজা পাবা। পেন্সিল, পেন্সিল, তাহলে দেখো আমাদের কি বলা হয়? হিউমাস বলা হয়। কোথায় দেখলাম এটা? জৈব উপাদানকে আমাদের হিউমাস বলা হয় সাধারণত, এইখানে। একটু দাঁড়াও,
এবার হবে, হ্যাঁ এবার হবে। আমাদের জৈব উপাদানকে সাধারণত কি বলা হয়? হিউমাস বলা হয়, হিউমাস। তো এই যে আমি হচ্ছে দাগাই দিচ্ছি, তোমরা একটু দাগাই নেবা এভাবে, হ্যাঁ সাধারণত হিউমাস বলা হয়। তো এরপরে চলে আসো, এরপরে কোথায়? হিউমাসের উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে? ইউরিয়া, উদ্ভিদ, প্রাণীর বিভিন্ন ধরনের কোষ, এরপরে যা ইচ্ছা বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে, ঠিক আছে। তারপরে আসো ভৌত উপাদান, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলোই হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা টেস্ট পেপার সলভিংয়ে চলে যাব ডিরেক্ট একদম। তাহলে দেখো এগুলো একটু পড়বা। ভৌত উপাদান কি? এই যে সূর্য আলোকের পরিমাণ, তাপমাত্রা, বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আলোচনা করছে এই জায়গায়। তাহলে এরপর জীবজ উপাদান। জীবজ উপাদান হচ্ছে ইম্পর্টেন্ট। জীবজ উপাদানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খাদক, উৎপাদক আর হচ্ছে বিয়োজক। খাদক, উৎপাদক আর হচ্ছে তোমার বিয়োজক, ঠিক আছে। খাদক, উৎপাদক এবং বিয়োজক, এই 3টা ভাগে ভাগ করা যায়। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। জীবজ উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের বহুপদী কোশ্চেন হতে পারে এখান থেকে, কিভাবে কোশ্চেন করবে যে জীবজ উপাদানের উদাহরণ দিয়ে তোমার 1 নম্বরে দিয়ে রাখবে খাদক, তারপরে বিয়োজক দিয়ে আরেকটা হচ্ছে মিসিং দিবে। তখন ওইটা তোমার চুজ করতে হবে কোনটা কোনটা তোমার রাইট, কোনটা কোনটা ঠিক না, কোনটা কোনটা ঠিক, ঠিক আছে। তো এইটা একটু পড়ে রাখবা, এটা একটু পড়ে নেবা, ঠিক আছে। খাদক, উৎপাদক এবং হচ্ছে কি আমাদের জীবজ উপাদান, এইগুলা বুঝছো। তাহলে আসো উৎপাদক। উৎপাদক কি? আমাদের উৎপাদক হচ্ছে যারা হচ্ছে, উৎপাদক মানে কি বুঝো বলো তো? উৎপাদক মানে হচ্ছে যারা উৎপাদন করতে পারে, তাই না? উৎপাদন করতে পারে অর্থাৎ যারা তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে কোনগুলা? আমাদের উৎপাদক সাধারণত উদ্ভিদগুলা হবে, উৎপাদকগুলা সাধারণত উদ্ভিদ হবে। ইন্নালিল্লাহ। উৎপাদকগুলো আমাদের সাধারণত উদ্ভিদ হবে, এটা একটু মনে রাখবা। দেখো কিভাবে মনে রাখবা। উৎপাদক যারা হবে তারা কি হবে? তারা উদ্ভিদ হবে, উদ্ভিদ। কারণ কি? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিভাবে মনে রাখবা? উৎপাদকে উ আছে, হস্যও আছে, উদ্ভিদেও হস্যও থাকবে, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবা। উৎপাদক মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উৎপাদকের সংজ্ঞা যদি বলে তোমাকে, বলো তো উৎপাদকের সংজ্ঞা? যারা সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? তাদেরকে উৎপাদক বলা হয়, ঠিক আছে। এবং এই প্রক্রিয়ায়, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাধারণত উৎপাদকগুলা খাদ্য গ্রহণ করে বা খাদ্য তৈরি করে। কোন প্রক্রিয়ায় উৎপাদক খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এবং উৎপাদের বা উদ্ভিদের বা উৎপাদকের প্রধান খাদ্য, এই উৎপাদকের প্রধান খাদ্য হচ্ছে আমাদের প্রধান খাদ্য শর্করা। প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য শর্করা, মনে রাখবা। প্রধান খাদ্য শর্করা, মনে থাকবে। তো এগুলো হচ্ছে লেখা আছে, তোমরা হচ্ছে, আমি কোশ্চেন সলভে চলে যাব একটু পরেই। আমি হচ্ছে জাস্ট দেখাই দিই অধ্যায়ের কোন কোন জায়গাগুলো পড়বা। এই যে এই উপাদানটা পড়বা, উৎপাদক কি এটা একটু চিনতে হবে। খাদক জিনিসটা কি? যারা হচ্ছে খাদ্য গ্রহণ করে বা পরিবেশ থেকে উদ্ভিদের উপর নির্ভরশীল বা উৎপাদকের উপর নির্ভরশীল, এদেরকে খাদক বলে, ঠিক আছে। তো খাদক কোনগুলা? খাদক সাধারণত নিচের কোনটি খাদক বা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে। খাদককে আবার 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে। এখানে দেখো খাদকটা একটু পরে শোনাই তোমাকে। হচ্ছে কোনো প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না, তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের জন্য নির্ভরশীল, যেটা বললাম আর কি, ঠিক আছে। এদেরকে কি বলা হয়? পরজীবী জীব বলা হয়। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। তাহলে তৃণভোজী প্রাণী কি বলতে পারবে না? যেসব প্রাণী তোমার কি করে, এই জায়গাটা পড়বা, যেসব প্রাণী তোমার হচ্ছে সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। এবং তৃণভোজী প্রাণীর অপর নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তৃণভোজীটাই হচ্ছে আমাদের কি? প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে। দেখা যাচ্ছে কি? ক্লিয়ার কি না বলো তো? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? দেখা যাবে, ওকে। তাহলে এরাই হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর খাদক। তো প্রথম শ্রেণীর খাদক কারা? যারা ঘাস, লতা পাতা এগুলো হচ্ছে খেয়ে বেঁচে থাকে, যেমন ঘাস ফড়িং, মুরগি, ছাগল, তারপরে হরিণ, এগুলো হচ্ছে আমাদের কি? প্রথম শ্রেণীর খাদক, তাই না? তো এইগুলো একটু হচ্ছে দাগাই নিবা, প্রথম শ্রেণীর খাদক কোনটা। যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলো হচ্ছে জাস্ট একটু দাগাই নিবা, ঠিক আছে, ওকে। এবার চলে আসো আমাদের
তৃণভোজী খাদক। এরপরে আসো, খাদক হচ্ছে এরপরে আছে যেগুলো হচ্ছে আমাদের তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে, সেগুলো হচ্ছে আমাদের গৌণ খাদক। আমাদের খাদ্য জাল আছে, ওখানে যাচ্ছি আমি একটু পরে, ঠিক আছে। ওদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। গৌণ খাদকের অপর নাম কি তাহলে? এই যে দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদকের অপর নাম কি? গৌণ খাদক। দেখে চিনতে হবে, ঠিক আছে। এরা হচ্ছে এক ধরনের মাংসাশী প্রাণী। তাহলে মাংসাশী প্রাণী শ্রেণী শুরু হয় থেকে? আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে, তাই না? দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ, বইয়ের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় শ্রেণীর খাদক শুধুমাত্র এই কয়েকটা এরকম না, ঠিক আছে, অনেকগুলো আছে, কিন্তু বইয়ে যে উদাহরণগুলো দেওয়া থাকবে সেইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই যে ব্যাং, শিয়াল, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এই খাদকগুলো হচ্ছে তোমাকে একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। এই খাদকগুলো তোমাকে একটু মনে রাখা লাগবে। আচ্ছা আসো, গৌণ খাদকের খেয়ে বাঁচে যারা, তারা হচ্ছে মাংসাশী প্রাণী। এদেরকে বলা হয় মাংসাশী প্রাণী, মাংসাশী। তাহলে প্রথম শ্রেণীর খাদককে কি বলা হয় বলো? প্রথম শ্রেণীর খাদককে বলা হয় তৃণভোজী। প্রথম শ্রেণীর খাদক এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, প্রথম শ্রেণীর খাদক, এদেরকে কি বলা হয়? তৃণভোজী। দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলোকে কি বলা হয়? আমাদের কি বলা হয় বলো তো? এগুলো হচ্ছে আমাদের গৌণ খাদক। এগুলো হচ্ছে আমাদের গৌণ খাদক। আর তৃতীয় শ্রেণীকে বলা হয় মাংসাশী। এরা হচ্ছে মাংসাশী। তাহলে এগুলো হচ্ছে আমাদের মাংসাশী, দ্বিতীয় শ্রেণীর খাদক। ওকে, তো তৃতীয় শ্রেণীর খাদক, এদেরকে আবার সর্বোচ্চ খাদকও বলা হয়। তৃতীয় শ্রেণীর কোনো ক্ষেত্রে এদেরকে আবার সর্বোচ্চ খাদকও বলা হয়। তাহলে সর্বোচ্চ খাদক কারা? তৃতীয় শ্রেণীর খাদকগুলো হচ্ছে সর্বোচ্চ খাদক। তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ হচ্ছে সাপ, ময়ূর, বাঘ। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো একটু পড়বা। তাহলে এই শ্রেণীর খাদক শেষ। আমরা হচ্ছে এরপরে চলে আসো, তৃতীয় শ্রেণীর খাদককে বলা হয় ধাঙ্গর। এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে আবর্জনা ভুক বা ধাঙ্গর, এরা হচ্ছে আবর্জনা খেয়ে এসে সাফ করে ফেলতে পারে, বা স্ক্যাভেঞ্জার, এগুলো হচ্ছে আমাদের ধাঙ্গর। এটা হচ্ছে এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। এই এমসিকিউটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই এমসিকিউটা হচ্ছে পড়বা। প্রথম শ্রেণীর খাদককে বলা হয় আমাদের কি বলা হয়? প্রথম শ্রেণীর খাদককে বলো তো? তৃতীয় শ্রেণীর খাদককে ধাঙ্গর বলা হয়, ঠিক আছে। ওই রুমে আছে, দেখো, ডাক দাও। তাহলে দেখো, আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমরা আসো এবার হচ্ছে তৃণভোজী, মাংসাশীকে অমনিভরাস বলা হয়, মনে রাখবা। মাংসাশীকে অমনিভরাস, এই যে এই নামটাও বাংলাতে দিয়ে দিতে পারে, অমনিভরাস। নিচের কোনটি অমনিভরাস? তাহলে তৃতীয় শ্রেণীর খাদক যেটা, সেটা খুঁজতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে আসো, আমি কোনো বেসিক পড়াচ্ছি না আজকে, হচ্ছে তোমাদের দাগাই দিচ্ছি, আর হচ্ছে সাজেশন আকারে পড়াচ্ছি, ঠিক আছে। বেসিক পড়ালে অনেক সময় লাগবে, চাইলে আমি নোট করে লেকচার ওয়াইজ পড়াতে পারি, কিন্তু কি দরকার, এখন তোমাদের শেষ মুহূর্ত, তাই না? তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা একটু ভালো মতো পড়তে হবে, বিশেষ করে কোন জায়গাটা বলো তো? এটা এই ছকটা আমরা হচ্ছে পড়ে ফেলবো, হ্যাঁ। তাহলে এই ছকটা তুমি ভালো মতো পড়বা। এই যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এখান থেকে সৃজনশীল আসে, এখান থেকে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি একটু লিখি, দাঁড়াও। সিকিউ, তাই না? লেখার পেন, এটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আচ্ছা, লেখার অপশনটা এখন আবার ওই পাশে যেতে হবে, মানে টান করে আবার নিয়ে আসতে হবে, থাক। এটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখো, তাহলে হবে। বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় উপাদান, ভৌত উপাদান, আর হচ্ছে জীব উপাদান। দেখো, জড় উপাদানকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, জৈব বস্তু আর হচ্ছে অজৈব বস্তু। জৈব বস্তু কোনগুলা? যেগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য একদম জৈবিক উপাদান নিয়ে কাজ করে, তাই না? যেমন বিভিন্ন ধরনের খাদক আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খাদক, তারপরে উৎপাদক, তারপরে বিয়োজক কোনগুলা বলতে পারবে? বিয়োজক হচ্ছে এই যে আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবগুলা হচ্ছে আমাদের বিয়োজক হয়ে থাকে। তাহলে দেখো, খাদক হতে পারে আবার 3 ধরনের। একটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদককে তুমি তৃতীয় স্তরের খাদককে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক বলতে পারবা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আলাদা করেও বলা যায়, ঠিক আছে। এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু দেখবা। বিয়োজক কোনগুলা? বিয়োজকের উদাহরণ হচ্ছে, মনে রাখবা, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। বিয়োজকের উদাহরণ হচ্ছে আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, বিয়োজকের উদাহরণ, মনে রাখবা, ঠিক আছে। বিয়োজকের উদাহরণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাক। ওকে, আসো, জীববিজ্ঞান কি পড়াবো বলো? জীববিজ্ঞান হচ্ছে এখন এই মুহূর্তে বেসিক পড়ানো যাবে না, এখন এই মুহূর্তে তোমাকে হচ্ছে দাগাই দিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায়, তারপরে তো সময় নিয়ে ফেলতেছি। দেখো, পুকুরের বাস্তুতন্ত্র,
পুকুরের বাস্তুতন্ত্রকে আমরা কিভাবে ভাগ করতে পারি? দেখো তো, সূর্যের আলো থেকে প্রথমত উৎপাদক তৈরি হবে এবং এখান থেকে তৈরি হবে ম্যারোফাইট বা ম্যাক্রোফাইট বলতে যে পুকুরের মধ্যে, ম্যাক্রো মানে বড় বোঝায়, ম্যাক্রো মানে কি বোঝায়? বড় বোঝায়, ঠিক আছে। ম্যাক্রো কথাটা আসছে, ম্যাক্রো মানে বড় উপাদান বোঝায়। যেমন আমাদের কি আছে বলো তো, আমাদের পুকুরে বিভিন্ন ধরনের জীব আছে, তার মধ্যে যে জীবগুলো একটু বড় টাইপের, একটু বড়, সেগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো। ফাইট মানে উদ্ভিদ, ফাইট কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদ। এই যে এই ফাইট কথাটা যদি দেখো তুমি কোথাও, যদি ফাইট কথাটা দেখো, এই যে ফাইট কথাটা তুমি যদি দেখো কোথাও, তার মানে বুঝবা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে একটা কি নির্দেশ করে বলো তো? এটা একটা উদ্ভিদ নির্দেশ করে। ফাইট কথাটা যদি তুমি কোথাও দেখো তাহলে তুমি এটা বুঝবা উদ্ভিদ নির্দেশ করে। বুঝে গেছে? তাহলে উদ্ভিদ, ফাইট মানে কি বললাম? ফাইট মানে উদ্ভিদ মানে রাখবা। তাহলে এই যে যেগুলো হচ্ছে আমাদের জীবের তোমার হচ্ছে পানির মধ্যে কি থাকে? বড় উপাদান এবং উদ্ভিদ থাকে, সেগুলোকে বলা হয় ম্যাক্রোফাইট। ওকে, ফাইটোপ্লাঙ্কটন, এই যে এগুলো হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন, মানে উদ্ভিদের বিভিন্ন অংশ। প্লাঙ্কটন মানে আমাদের হচ্ছে খুবই ক্ষুদ্র অংশ বোঝায়, উদ্ভিদের খুবই ক্ষুদ্র অংশ, এবং হচ্ছে যেগুলো পানিতে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। এটা একটা তুমি বর্ণনা রাখতে পারো বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং ফাইট মানে কি? ফাইট এগুলো দেখলে তুমি বুঝবে উদ্ভিদ থেকে আসছে। ওকে, তাহলে দেখো, আমাদের হচ্ছে জলের বা পানির হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমাদের প্রথম স্তর হচ্ছে কি? জুওপ্লাঙ্কটন। তাহলে এটা একটু হচ্ছে আমরা একটু চিকন করার ট্রাই করি, তাহলে এটা হচ্ছে সহজ হবে। দাঁড়াও, তাহলে আসো কালারটা চেঞ্জ করি, আসো। তাহলে প্রথম স্তরের খাদক কোনটা? প্রথম স্তরের খাদক হচ্ছে আমাদের, মনে রাখবা, প্রথম স্তরের খাদকটা হবে আমাদের জুওপ্লাঙ্কটন। প্রথম স্তরের খাদক জলজের প্রথম স্তরের খাদক কি বলো? জলজের প্রথম স্তরের খাদক হচ্ছে জুওপ্লাঙ্কটন। ওকে, জলজের প্রথম স্তরের খাদক হচ্ছে আমাদের জুওপ্লাঙ্কটন, ঠিক আছে। জলজের প্রথম স্তরের খাদক কি? আমাদের জুওপ্লাঙ্কটন। এবং দ্বিতীয় স্তরের খাদক জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, আর কি আছে? আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে পানির মধ্যে জড় উপাদান হচ্ছে জৈব পদার্থ, অজৈব পদার্থ। এই যে এটা হচ্ছে আমাদের জৈব অজৈব, এবং এটা হচ্ছে কাদা অংশ। বিয়োজক হচ্ছে মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো যেটা থাকে ওটা হচ্ছে পানির মধ্যেও থাকে আমাদের, ঠিক আছে। এগুলো পানির মধ্যেও থাকে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে আগাইতে পারি। প্রথম স্তরের খাদক কোনটা? প্রথম স্তরের খাদক পানির, এটা মানে আমরা হচ্ছে স্থূলভাগের প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক দেখছি। এবার হচ্ছে জল স্তরে দেখতেছি, তাই না? তো জল স্তরে প্রথম স্তরের খাদক মনে রাখবা, নানা ধরনের ভাসমান ক্ষুদ্র পোকা, মশার কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জুওপ্লাঙ্কটন, এগুলো হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক, ঠিক আছে। এদেরকে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের জুওপ্লাঙ্কটন বলে, তাহলে প্রথম স্তরের খাদককে কি বলা হয়? জুওপ্লাঙ্কটন। মনে থাকবে, প্রথম স্তরের খাদককে কি বলা হয়? জুওপ্লাঙ্কটন বলা হয়। প্রথম স্তরের খাদককে কি বলা হয়? জুওপ্লাঙ্কটন বলা হয়। মনে থাকবে কি না বলো? প্রথম স্তরের খাদককে জুওপ্লাঙ্কটন বলা হয়। ওকে, দেখো এটা একটু দাগাই দিই, মার্ক করে দিই, দেখো, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি না বলো তো? বোঝা যাচ্ছে না? ওইটাই বেস্ট ছিল। আচ্ছা, সমস্যা নেই, এটা একটু দাগাই নাও। ওকে, দ্বিতীয় স্তরের খাদক কোনগুলো বলো তো? দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ থাকবে, ব্যাঙ থাকবে, ইত্যাদি হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট। তো এমসিকিউগুলো ভালো করতে হলে এই জায়গাগুলো একটু ভালো মতো পড়তে হবে। কোন জায়গাগুলো? এই জায়গাগুলো, ঠিক আছে। এই যে দ্বিতীয় স্তরের খাদক পড়বা, প্রথম স্তরের খাদক পড়বা, তৃতীয় স্তরের খাদক পড়বা। তৃতীয় স্তরের খাদক মানে তো সর্বোচ্চ স্তরের খাদক, তাই না? তাহলে সর্বোচ্চ খাদক, তাহলে এটা একটু দাগাই দিই। দেখো, তৃতীয় স্তরের খাদক, এই যে শোল, বোয়াল, ভেটকি, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক। ওকে, আসো বিয়োজকটা ইম্পর্টেন্ট, একদম স্টার দিয়ে রাখো, একদম স্টার, ঠিক আছে। স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে ফেলো, ঠিক আছে। বিয়োজক কি? পুকুরের পানিতে যে সকল ছত্রাক এবং ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে সেগুলো হচ্ছে আমাদের কি? বিয়োজক। এগুলোকে কি বলা হয় বলো? বিয়োজক বলে, এদেরকে বিয়োজক বলে, ঠিক আছে। তো বিয়োজকগুলো পড়বা। এবার আসো খাদ্য শৃঙ্খল। আমাদের
পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য আছে, যেমন একে অপরকে বিভিন্ন প্রাণী একে অপরকে খেয়ে বেঁচে থাকি। তো এই খাদ্য কাকে কে খাবে এটার উপর, এইটা শৃঙ্খলতার উপর ডিপেন্ড করে একটা হচ্ছে আমাদের খাদ্যর চেন মেনটেন করা হয়। তো এই চেন মেনটেনটাকেই বলা হয় আমাদের হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন মেনটেন, ঠিক আছে। তো এটাকে আমাদের খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য শৃঙ্খলের একটু হচ্ছে কি পড়বা, একটু সংজ্ঞাটা পড়বা। দেখো, উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদ যে কোনো বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে সবার প্রথম কাজে নামে। তারা খাদ্য তৈরি না করলে তৃণভোজী প্রাণী এবং মাংসাশী প্রাণীর খাদ্য সংকটে পড়ে মারা যেত। এবং যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসাথে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। তাহলে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা একটু পড়বা, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা একটু পড়ে নিবা, ঠিক আছে। ওকে, আসো। তাহলে যে দেখো, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে এটা ঘাস, প্রথমে কি লতাপাতা, তারপরে কি, তারপরে ক্ষুদ্র প্রাণী, কিভাবে চিন্তা করবা, ক্ষুদ্র প্রাণী, তারপরে একটু বড় প্রাণী, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, ঠিক আছে, মানে উন্নত শ্রেণী, অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডের দিকে বা মেরুদণ্ডী প্রাণীর মধ্যেই কিন্তু একটু তুমি নিজে নিজে এমনিতে প্ল্যান করলে বা চিন্তা করলেই তুমি বুঝতে পারবা। প্রথমে ঘাস, তারপরে এটা। তাহলে দেখো, এটা ছিল উৎপাদক, এটা হচ্ছে আমাদের উৎপাদক ছিল, তাই না, এটা ছিল আমাদের উৎপাদক। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক, প্রথমত ঘাসটা হচ্ছে কি আমাদের উৎপাদক, ঘাসটা উৎপাদক। তারপরে প্রথম স্তরের খাদক ছিল আমাদের ফড়িং, তাই না, প্রথম স্তরের খাদক হচ্ছে আমাদের ফড়িং। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। ব্যাঙ হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তর। সাপ হচ্ছে আমাদের কি তৃতীয় স্তরের খাদক, তাই না, সাপ হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক। এবং গুই সাপটা হচ্ছে আমাদের চতুর্থ স্তরের খাদক, চতুর্থ স্তরের খাদক হচ্ছে আমাদের গুই সাপ। পারবা না, পারবা। তাহলে এইগুলো একটু পড়বা, এগুলো একটু পড়বা। এবার আসো শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী কাদের বলা হয় বলো তো? যে খাদ্য শিকল প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খেয়ে থাকে, এদেরকে বলা হয় সেরূপ শিকলকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল। উপরে বর্ণিত শিকলটি একটি শিকারজীবী খাদ্য শিকল। তাহলে শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ কোনটা? এটা হচ্ছে একটা শিকারজীবী খাদ্য শিকল, একদম ছোট প্রাণী থেকে ধীরে 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 বড় প্রাণীর দিকে যাচ্ছে, এটা হচ্ছে শিকারজীবী। আমি যখন এমসিকিউ করাবো তখন হচ্ছে আমি পড়াবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটু পড়বা, একটু আগাই, ডিরেক্ট আগাই। পরজীবী খাদ্য শিকল, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা। পরজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল হচ্ছে মানুষ, মশা এবং ডেঙ্গু ভাইরাস, এটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। যেটা হচ্ছে যে ভাইরাসগুলো বা যে পরজীবীগুলোর কারণে আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে, এটা হচ্ছে বিভিন্ন প্রাণীর উপর নির্ভরশীল হয়ে আমাদের হচ্ছে এটা সম্পূর্ণ করে, তাই না। তো এটাকে বলা হয় পরজীবী। পরজীবী কারা? যারা অন্য জীবের উপর নির্ভর করে। তো যেমন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো থেকে উৎপন্ন, যেমন ডেঙ্গু একটা ভাইরাস, তাহলে ডেঙ্গু ভাইরাস হচ্ছে মশা থেকে উৎপন্ন হয়, তাহলে মশার উপর নির্ভর করে ডেঙ্গু ভাইরাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা কি পরজীবী নির্ভর করতেছে। তাহলে পরজীবী খাদ্য শিকল হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরজীবী খাদ্য শিকলের একটা উদাহরণ। প্রথমে মানুষের হাতে মশা এসে কামড় দেয়, তারপরে ডেঙ্গু ভাইরাসের সৃষ্টি হয়, তাই না। তাহলে পরস্পর এর সাথে এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ খাদ্য শিকল। অসম্পূর্ণ খাদ্য শিকলের উদাহরণ কোনটি যদি পড়ে তাহলে এটা একটু লিখবা, ঠিক আছে। তাহলে এটা দেখবা, ওকে। এবার আসো মৃতজীবী খাদ্য শিকল। মৃতদেহ থেকে যে সকল মনে করো যে খাদ্য শিকল মেনটেন হয় মৃতজীবী থেকে, এই যে পড়লে হচ্ছে সময় নষ্ট হবে, এই কারণে পড়তেছি না। তো জীবের মৃতদেহ থেকে শুরু করে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয়, তবে সেরূপ খাদ্য শিকলকে কী বলে? মৃতজীবী খাদ্য শিকল বলে। মৃতজীবী খাদ্য শিকলের উদাহরণ কি? এটা মৃতজীবী খাদ্য শিকলের উদাহরণ মৃতদেহ থাকবে, মনে রাখবে। মৃতজীবী মানে মৃতদেহ, মৃতজীবী মানে মৃতদেহ, ঠিক আছে। যে এটা একটু দেখাই দিই, মৃতজীবী মানে মৃতদেহ, এই মৃতজীবী মানে মৃতদেহ, ঠিক আছে। মৃতদেহ, ওকে। তাহলে এটাও কি এই খাদ্য শিকলগুলো অসম্পূর্ণ, এ ধরনের খাদ্য শিকল, এটাও কি যাবতীয় মিথস্ক্রিয়া, ওকে, অসম্পূর্ণ, এটাও কি অসম্পূর্ণ। এবার আসো খাদ্যজাল। এ দেখো কে কাকে খাবে এটার মেনটেন করাকে বলা হয় খাদ্যজাল, ঠিক আছে। খাদ্যজাল বা এই যে কে কীভাবে খাচ্ছে, এই যে জুও প্লাঙ্কটন খাচ্ছে কে? জুও প্লাঙ্কটনকে খাচ্ছে তোমার হচ্ছে বড় মাছ। এটা ছোট মাছ বা জুও প্লাঙ্কটন, এটা হচ্ছে একদম ক্ষুদ্র ছোট মাছের মতো, তাহলে এটা হচ্ছে আমাদের জুও প্লাঙ্কটন। এই জুও প্লাঙ্কটনটা বা এই শৈবাল খাচ্ছে কি? জুও প্লাঙ্কটনকে খাচ্ছে আবার ছোট মাছ। এই ছোট মাছ থেকে আবার কি ছোট মাছকে বড় মাছ খাচ্ছে, বড় মাছকে আবার বাজ পাখি। এটা হচ্ছে একটা আমাদের খাদ্যজাল, তাই না। তো এটা হচ্ছে আমাদের খাদ্যজাল। তো এটা একটু পড়বা, দেখবা। অ্যান্ড হচ্ছে খাদ্যজালের আমাদের পাঁচটি শিকল, উপরের খাদ্যজালে আমাদের হচ্ছে 5টা শিকল আছে। এই 5টা শিকল একটু পড়বা, কার সাথে কে সম্পর্ক করতেছে, ঠিক আছে। তাহলে আসো এগুলো একটু দেখবা, আমি হচ্ছে সৃজনশীলে গিয়ে এগুলো হচ্ছে বুঝাবো,
ওকে, সৃজনশীলে গিয়ে এবার আসো পুষ্টি প্রবাহ। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ ওইগুলাই ঘুরে সূর্যের আলো গ্রহণ করে উৎপাদক খাদ্য খাবে, তারপরে তৃণভোজী খাবে, তৃণভোজীর পর প্রথম স্তর খাবে, প্রথম স্তরের পর দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের পর তৃতীয় স্তর, তৃতীয় স্তরের পর সর্বোচ্চ স্তরের খাদ্য খেয়ে তারপরে খাদ্য জাল মেনটেন করে পুষ্টি প্রবাহ মেনটেন করে এগুলো হচ্ছে বেঁচে থাকে। ঠিক আছে, তারপরে ওখান থেকে আবার বিয়োজক থেকে আবার পুষ্টি ভাণ্ডার। ঠিক আছে, একই জিনিস। তাহলে এই জায়গাগুলো একটু পড়বা। এই দেখো, পৃথিবীতে বড়জোর 2% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে, বাকি সবগুলাই অন্য কেউ উৎপাদন করে বা অন্য কেউ গ্রহণ করে। ঠিক আছে, যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য। যে কোনো বাস্তুতন্ত্রে মনে রাখবা শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে কোনো বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তীরচিহ্ন হয়ে আছে, এটা দাঁড়াও। তাহলে যে কোনো বাস্তুতন্ত্রে আমাদের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ওকে, তাহলে সূর্য থেকে যে পরিমাণ আলো বা তাপশক্তি পৃথিবীতে আসে তার 2%, তার মাত্র কত পার্সেন্ট? তার মাত্র 2%। 2% হচ্ছে সালোক সংশ্লেষণে কাজে লাগে, মাত্র 2%, তার মাত্র 2% সালোক সংশ্লেষণে কাজে লাগে। ওকে, আসো এগুলো পড়বা। ট্রাফিক লেভেলে মনে রাখবা তৃতীয় বা সর্বোচ্চ লেভেলে ট্রাফিক লেভেলে এসে শক্তির পরিমাণ আরও কমে যায়, এবং সাধারণত বাস্তুতন্ত্রে যে কোনো একটি ট্রাফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরের ট্রাফিক লেভেলে সঞ্চারিত হতে পারে, তাই 90% তাপ হিসেবে পরিবেশে মুক্ত হয়। এই যে এখান থেকে আমাদের এমসিকিউ আসে কত পার্সেন্ট? 10%, এবং 10% আমাদের হচ্ছে এমসিকিউ কীভাবে আসে হচ্ছে আমি হচ্ছে ট্রাফিক লেভেলের ওই এমসিকিউ গিয়ে দেখাবো। তো এটা জাস্ট একটু মনে রাখবা যে ট্রাফিক লেভেলের ক্ষেত্রে আমাদের 10% করে কমে যায়। একটা খাদ্য শৃঙ্খল থেকে অন্য একটা খাদ্য শৃঙ্খলে যখন যায় তখন 10% করে কমে যায়, 10% করে কমে যায়। এ বুঝতেছো কি তোমরা? দেখো তো, তোমরা হচ্ছে দেখো তৃণভোজী থেকে যখন প্রথম স্তরে যাবে তখন যতটুকু খাদ্য শক্তি থাকবে, যত ক্যালোরি থাকবে তার চেয়ে 10 গুণ কমে যাবে, বা 10% হয়ে যাবে। ঠিক আছে, বা 10% কমে যাবে। প্রথম স্তর থেকে যখন দ্বিতীয় স্তরে যাবে তখন সেমভাবে 10% কমে যাবে। কীভাবে? ধরো প্রথম স্তরে 100 আছে, প্রথম স্তরে 100, তাহলে এটা যখন দ্বিতীয় স্তরে যাবে তখন 100 তখন ভাগ করে দেবা 10, তাহলে 10% হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তখন কত? অনলি 10। ঠিক আছে, এভাবে আমাদের হচ্ছে খাদ্য শৃঙ্খলটা আগাবে, এভাবে আগাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, শক্তি পিরামিডের আমাদের হচ্ছে কি আসে? আমাদের সংজ্ঞাটা আসে। তো এই সংজ্ঞাটা পড়বা। সমতল ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক শীর্ষদেশ ক্রমশ সরু তাকে কি বলে? পিরামিড বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা একটু ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা পড়বা। খাদ্য শিকল রাখতে শক্তি পিরামিডের প্রভাব মনে রাখবা। এখান থেকে কি হয়? প্রতিটি ধাপে প্রায় 90% শক্তি কমে যায় এবং ব্যবহারযোগ্যতা হারায়। কত পার্সেন্ট? প্রতিটি ধাপে। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপে, ওটা কিন্তু আমাদের ট্রাফিক লেভেল ছিল, আর এটা হচ্ছে খাদ্য শিকল। ঠিক আছে, দুইটা আলাদা, বাট পিরামিড। এটা হচ্ছে আমাদের পিরামিড, আর ওটা হচ্ছে আমাদের কী ছিল বলো তো? এটা হচ্ছে আমাদের ট্রাফিক লেভেল। তাহলে প্রতিটি খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপে কত পার্সেন্ট খাদ্য কমে যায় বা কত পার্সেন্ট শক্তি কমে যায়? আমাদের 90% শক্তি কিন্তু কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায়। ঠিক আছে, এটা মনে রাখবা। অ্যান্ড হচ্ছে খাদ্য শিকলের আকারকে আমাদের শক্তির ক্রমবর্ধমান ক্ষয় শক্তি শিকলের খাদ্য শিকলের আকারকে 4 বা 5টি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে। তাহলে খাদ্য শিকল বা পিরামিডের 5টি ধাপ, 4-5টি ধাপ থাকে। ঠিক আছে, এবং খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রাফিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে। ওই যেটা দেখালাম 10% করে কমতে থাকে। এক পর্যায়ে এসে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। আমাদের শক্তির যে রূপ আমরা হচ্ছে পড়েছিলাম ফিজিক্সের ভাষায়, কি পড়েছি বলতো? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধুমাত্র এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তরিত হতে পারে এবং এই মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। দেখবো একটা পর্যায়ে এসে অবশিষ্ট থেকে যায়, আর কোনো পরিবর্তন হয় না। শক্তির ওই প্যাটার্নটা এখানেও ঠিক থাকে। ঠিক আছে, দেখো প্রথম ট্রাফিক লেভেল, এই যে পিরামিডটা একটু দেখো। প্রথম ট্রাফিক লেভেলে আমাদের শক্তির গুণাগুণ বা শক্তির মাত্রা এদিকে হচ্ছে আমাদের ক্যালোরি চাহিদা বা শক্তির লেভেল যেটা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ট্রাফিক লেভেলে আমাদের ফাইটোপ্লাঙ্কটন, মানে এখান থেকে 10 করে কমে যাবে। দেখো প্রথম ট্রাফিক লেভেল, এই যে ফাইটোপ্লাঙ্কটন এগুলো ফাইটোপ্লাঙ্কটন কোনগুলো? উদ্ভিদ থাকবে, উদ্ভিদের মধ্যে সবচেয়ে ছোট যেগুলো অংশ থাকবে এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, তাই না? তাহলে এগুলো আবার কোথায় থাকে? বিভিন্ন ধরনের জল মাধ্যমে তুমি পাবা, একদম পানিতে পাবা, পুকুরে পাবা। ঠিক আছে,
ওটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে এটা হচ্ছে প্রথম ট্রাফিক লেভেল। প্রথম ট্রাফিক লেভেলে এই যে আমাদের শক্তির কত ছিল, শক্তির কত পার্সেন্ট বলো তো? শক্তি ছিল আমাদের 100, এটা একটু বোঝাই। তাহলে দেখো এটা ছিল 100, ঠিক আছে। এই 100 থেকে এটা কত হয়ে গেছে বলো তো? যেহেতু প্রথম স্টেপ থেকে এই যে আমাদের ট্রাফিক লেভেল কত ছিল? প্রথম ট্রাফিক লেভেল, তাই না? তাহলে প্রথম ট্রাফিক লেভেল থেকে আমরা কোথায় যাচ্ছি? দ্বিতীয় ট্রাফিক লেভেলে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রাফিক লেভেল। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রাফিক লেভেল। তাহলে এটা একটু দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে দ্বিতীয় ট্রাফিক লেভেল। দ্বিতীয় ট্রাফিক লেভেলে যখন যাচ্ছি 100টা হয়ে যাচ্ছে কত? 10। 100টা কত হচ্ছে বলো? 100টা হয়ে যাচ্ছে আমাদের 10। কেন হচ্ছে? দেখো 100কে তুমি কত দিয়ে ভাগ করবা? 100কে 10 দিয়ে ভাগ করবা। কারণ কি? 10% কমে যায়। তাহলে 100কে তুমি 10 দিয়ে ভাগ করো। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে কত পাবা বলো তো? 10ই তো পাবা, তাই না? 10 পাবা। তো এটা এরকম হলো কেন? তাহলে দেখো লাইভটা আমাদের কেটে গেছিলো, আমরা হচ্ছে একটু দ্রুত আগাই। দেখো এগুলো একটু পড়বা, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, জীবের প্রকারভেদ। এই যে প্রজাতিগত জীবকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কি? জীবকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের প্রজাতিগত জীব, আর একটা হচ্ছে আমাদের বংশগতীয় জীব বা বংশগতীয় জীব, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীব। এই 3 ভাগে আমরা হচ্ছে ভাগ করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক জীব। তাহলে এটা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে, ঠিক আছে। 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বলো? 3 ভাগে। ওকে, আসো এবার বংশগতীয় জীব, প্রাণী বৈচিত্র্যহীন জীব। দেখো যেগুলো সাধারণত আমাদের হচ্ছে বাঘের সাথে হরিণের স্বভাব হিংস্রতা সব বৃদ্ধি পায়। এটা হচ্ছে দেখো পৃথকযোগ্য বৈশিষ্ট্যের কারণে এক প্রজাতি অন্য বৈচিত্র্য ভিন্নতর হয়, ঠিক আছে। আমাদের প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট প্রজাতির সংখ্যাকেই বোঝায়, ঠিক আছে। প্রজাতির বৈচিত্র্য মানে এক জীবের সাথে আরেকটা জীবের যাতে সম্পর্ক না থাকে, যেমন গরুর সাথে ছাগলের কোনো মিল নেই, ঠিক আছে, বা হিংসের সাথে বা হরিণের সাথে বাঘের কোনো মিল নেই, প্রজাতিগত বৈচিত্র্য এগুলো। তাহলে বংশগতীয় বৈচিত্র্য কোনটা? যেমন আমাদের হচ্ছে গরুর সাথে গরুরই সম্পর্ক থাকবে, গরুর রোগ বালাই সব একই রকম হবে, সে ঠিক আছে এইগুলা। তো এগুলো হচ্ছে আমাদের বংশগতীয়। বাস্তুতান্ত্রিক কোনগুলো? যেগুলো বস্তুতে অবস্থান করে, সবগুলা এখানে সব কিছু থাকবে, ঠিক আছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নদী নালা খাল বিল, ঠিক আছে, এগুলো হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীব বৈচিত্র্যের প্রভাব, এটা একটু পড়বা, এটা পড়বা। এবার আসো, এটা লাগবে না। আমাদের এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে মিথস্ক্রিয়া ও আত্মনির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা, ঠিক আছে। আমাদের কোনটা ইম্পর্টেন্ট আমি জাস্ট বলে দিই তোমাকে। সাধারণত সবুজ উদ্ভিদকে স্বনির্ভর বলা হয় এবং তারা স্বভোজী। সবুজ উদ্ভিদকে কী বলা হয় তাহলে? স্বভোজী বলা হয়। সবুজ উদ্ভিদকে স্বভোজী বলা হয়, মনে থাকবে। তাহলে সবুজ উদ্ভিদকে কী বলা হয় বলো ভাইয়া? সবুজ উদ্ভিদকে আমাদের স্বভোজী বলা হয়, স্বভোজী। এটা একটু দাগাই নাও। সবুজ উদ্ভিদকে স্বভোজী বলা হয় বা অটোট্রফিক বলা হয়। ওকে, তো দেখো সপুষ্পক উদ্ভিদ পরাগায়নের জন্য কীটপতঙ্গের উপর নির্ভরশীল, বীজ বিতরণের জন্য পাশাপাশি পশু পাখির উপর নির্ভরশীল, জীবকুল শোষণ ক্রিয়া দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে, এগুলো হচ্ছে একটু পড়বা। তাহলে এগুলো হচ্ছে একটু পড়বা। তাহলে আসো সহব অবস্থান, এই যে আমাদের এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া, ধনাত্মক এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া, এই দুটো হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই দুটো একটু পড়বা ভালো মতো, এই দুটো একটু পড়ে নিবা। দেখো কি ধনাত্মক আন্তঃক্রিয়া কোনটা? ধনাত্মক আন্তঃক্রিয়াকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সিয়ালিজম। 2 ভাগে ভাগ করা যায়, একটা মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম আর হচ্ছে কমেন্সিয়ালিজম। তো মিউচুয়ালিজম থেকে আমাদের কি ইম্পর্টেন্ট? আসো আমাদের এমসিকিউ এর জন্য এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মিউচুয়ালিজম কি? মিউচুয়ালিজম মনে রাখবা, মিউচুয়ালিজম মানে একটা অপরটার সাথে কি করে? একটা অপরটার সাথে উপকার করবে কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। কমেন্সিয়ালিজম একটা অপরটার উপকার করবে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। একটার কাছে আরেকটা থাকবে বা একই সাথে বসবাস করবে কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। আবার মিউচুয়ালিজম হচ্ছে পরস্পরের উপকার করবে, ঠিক আছে, এরকম বোঝায়। তাহলে মিউচুয়ালিজম আর হচ্ছে কমেন্সিয়ালিজম ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ, মিউচুয়ালিজম আর হচ্ছে কমেন্সিয়ালিজম। তাহলে মিউচুয়ালিজমের
উদাহরণটা একটু পরে লাগবে। তাহলে মিউচুয়ালিজমের উদাহরণটা কি বলো তো? এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, একটু আসো, আমরা হচ্ছে পাখি বাদুড় খেয়ে বাঁচে, মলত্যাগ করে, মিউচুয়ালিজম। যেমন প্রজাতি, মৌমাছি প্রজাতি, পোকামাকড় প্রভৃতি, এগুলো হচ্ছে মিউচুয়ালিজমের সংগঠন, এগুলো গড়ে তোলে। আচ্ছা, এটার নাম কি? নডিউল। এটার নাম নডিউল। এই যে এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে এমসিকিউর জন্য আমাদের ইম্পর্টেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে নডিউল। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মিউচুয়ালিজম, আচ্ছা মিউচুয়ালিজমের উদাহরণ তো ছিল, দেখো রাইবোজোম। মিউচুয়ালিজমের উদাহরণ হচ্ছে আমাদের রাইবোজোম। এই হচ্ছে রাইবোজোম। শিম জাতীয় উদ্ভিদের কি থাকে? শিকড়ে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে আমাদের নডিউল না বলে যদি রাইবোজোম বলেন, রাইবোজোমও বলা যেতে পারে। ঠিক আছে, গুটি নডিউল তৈরি করে নাইট্রোজেনকে সেখানে। আচ্ছা, আমাদের কমেন্সোলিজম, উদাহরণগুলো দেওয়া নাই কেন? আচ্ছা, আমরা হচ্ছে এমসিকিউ এগিয়ে দেখব। কমেন্সোলিজম, এবার আসো কমেন্সোলিজম কি? দেখো, সহযোগীদের মধ্যে একজন মাত্র উপকৃত হয়, অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। এটা হচ্ছে আমাদের কমেন্সোলিজম। এই যে রোহিণী উদ্ভিদ, যেমন রোহিণী উদ্ভিদ, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে কমেন্সোলিজমের উদাহরণ। আমাদের কমেন্সোলিজমের উদাহরণ হচ্ছে রোহিণী উদ্ভিদ। আচ্ছা আসো, এই মিউচুয়ালিজমের উদাহরণটা একটু দেখাই দেই। এই অনেক পাখি এবং বাদুড় ফল খেয়ে বাঁচে, ঠিক আছে। আবার এখান থেকে, আচ্ছা আমরা এমসিকিউ করার সময় ভালো মতো দেখবো এগুলো। এবার আসলে শোষণ, আরেকটা হচ্ছে শোষণ। ধারণত এটাকে শোষণ হচ্ছে একে অপরকে কি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অধিকার থেকে বঞ্চিত করে, এটাকে বলা হয় শোষণ। কি বলা হয়? শোষণ বলা হয়, ঠিক আছে। একে অপরকে, এই যে এটা হচ্ছে আমাদের শোষণের উদাহরণ। তো এটা একটু পড়ে নেবা। সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে আমাদের শোষণের স্বর্ণলতা। সবচেয়ে বেস্ট উদাহরণ আমাদের স্বর্ণলতা। আসো, এই যে কাকের বাসায় ডিম পাড়ে, এটা হচ্ছে শোষণের উদাহরণ। কাকের বাসায় ডিম পাড়া, এটা একটা শোষণের উদাহরণ। প্রতিযোগিতা, এটা সাধারণত আসে না, এগুলা দেখি নাই খুব একটা। এটা ইম্পর্টেন্ট আমাদের গ্রিন হাউসের জন্য। কোনটা ইম্পর্টেন্ট? গ্রিন হাউস গ্যাস কোনটি? যেগুলো দাগাই দিচ্ছি, যা দাগাই দিচ্ছি সেগুলোই তোমার পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। একটু গুরুত্ব দিবা, হ্যাঁ। তো দেখো, আসো, মোটামুটি আমরা শেষের দিকে আছি, আমাদের বই শেষ। এবার হচ্ছে আমরা চাইলে এমসিকিউ সলভে চলে যেতে পারি। তো বইটা হচ্ছে তোমরা যারা দাগানো বই নিবা, একটু হচ্ছে নক দিবা, আমি হচ্ছে ভাইয়ার দাগানো বই তোমাকে হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটু সেভ করে নিই, দাঁড়াও, এটা একটু সেভ করে নিই, তাহলেই হবে। তো দাগানো বই যাদের প্রয়োজন আছে আমাকে হচ্ছে একটু নক দিবা, কোনটা তোমার প্রয়োজন, তাহলে আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, এই দাগানোর মধ্যে থেকে ইনশাল্লাহ সব কিছু থাকবে। তাহলে আমরা হচ্ছে এবার চলে যাই, আমরা একটু দেখি এখানে ভিউ হচ্ছে কিনা, ভালো মতো দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে এখান থেকেই সলভ করে দিলাম, তাহলে এখান থেকেই সলভ করাই দিব। ক্লিয়ার নাকি আনক্লিয়ার? দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, দেখা যাচ্ছে কিনা? এটা তো অনেকগুলাই বোঝা যাচ্ছে, বোঝা যাওয়ার তো কথা। বোঝা যাওয়ার কথা, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। একটু জানাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেখো, তাহলে আমাদের হচ্ছে, আমরা অ্যান্সারে যাচ্ছিলাম। অ্যান্সার এটা হচ্ছে আমাদের পিডিএফ, তাই না? তাহলে এই কালারটা না নিয়ে এটাই নেই, তাহলে একটু ক্লিয়ার হবে। ওকে, তাহলে দেখো,
তাহলে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান মনে রাখবা তাপমাত্রা, মনে রাখবা কি তাপমাত্রা, ঠিক আছে। এবার আসো বাস্তুতন্ত্রের উপাদানকে কি বলা হয়, শুধুমাত্র বোর্ডগুলো আমরা দেখব। বাস্তুতন্ত্রের উপাদানকে মনে রাখবা উৎপাদক বলা হয়, উদ্ভিদকে, উপাদানকে তো না, উদ্ভিদকে, বাস্তুতন্ত্রের উদ্ভিদকে উৎপাদক বলা হয়, উৎপাদক, ঠিক আছে। এবার আসো কোনটা ইম্পর্টেন্ট, আমাদের উৎপাদকের বৈশিষ্ট্য, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি, আমি এখান থেকে একটু ক্লিয়ার করে নিই, দেখি কেমন বোঝা যাচ্ছে। উৎপাদকের বৈশিষ্ট্য আমাদের দেওয়া আছে তাই না, উৎপাদকের বৈশিষ্ট্য মনে রাখবা। উৎপাদকের বৈশিষ্ট্য, উৎপাদকগুলো সাধারণত স্বভোজী হয়, উৎপাদকগুলো সাধারণত স্বভোজী হয়, স্বভোজী। তাহলে উৎপাদকগুলো আমাদের হচ্ছে স্বভোজী হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আসো এটা কি, সবুজ উদ্ভিদ কি জাতীয় উদ্ভিদ প্রস্তুত করে? সবুজ উদ্ভিদ আমাদের শর্করা জাতীয় উদ্ভিদ প্রস্তুত করে, শর্করা, শর্করা। এই যে বলছিলাম না কি বলা হয়, হিউমাস বলা হয়, মনে রাখবে। বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলোকে হিউমাস বলা হয়। বই যেগুলো দাগাই দিছি সেগুলোই তোমার কোশ্চিনে আসছে, দেখছো কতবার আসছে, 2-3 বার আসছে এটা। তাহলে দেখো নিচের কোনটি স্বভোজী, স্বভোজী মানে কি বলছি, উদ্ভিদ দেখবা। তাহলে উদ্ভিদ কোনটা, আম গাছ, আম গাছ। এগুলো সাধারণত পরজীবী, এগুলো কেন হলো না, এগুলো সাধারণত পরজীবী কারণে, যে অ্যাগারিকা সনলতা টিএমভি এটা একটা ভাইরাস, এই কারণে হলো না। ছাগল কোন শ্রেণীর খাদক, মনে রাখবো এটা প্রথম শ্রেণীর খাদক, ছাগল একদম তৃণভোজী। তৃণভোজী কি ছিল আমাদের, তৃণভোজী আমাদের তৃণভোজী যেগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রথম খাদক, প্রথম শ্রেণীর খাদক। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ছিল কি, আমাদের উৎপাদক ছিল, উৎপাদক যেমন গাছপালা এগুলো উৎপাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদক কোনটি কি বলতে পারবে না, ছাগল দেখবা, হরিণ দেখবা, হরিণ ছাগল রিলেটেড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর খাদক, যেগুলো লতা পাতা খেয়ে বেঁচে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে দেখো এবার এটা স্কুলে আসছে, দরকার নাই। এটা দেখবা কোনটি তৃতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক কোনটা বলো তো, গরু, শকুন, শকুন তাই না, যারা মাংসাশী হয়, যারা মাংসাশী হয়। গরু সাধারণত মাংস খায় কি খায় না, এভাবে চিন্তা করবা, ঠিক আছে। তৃতীয় শ্রেণীর খাদক মাংসাশী, তার মানে গুইসাপ বা সাপ, ঠিক আছে, গুইসাপ বা সাপ, সাপই মনে রাখবা কারণ গুইসাপ একদম সর্বোচ্চ লেভেলের। দেখো সাপ তৃতীয় স্তরের খাদক, এটি মাঠের বস্তুতন্ত্র ঘাস খেয়ে বেঁচে থাকে এবং প্রথম স্তরের খাদক। গুইসাপ সর্বোচ্চ স্তরের খাদক ভূমিকা রাখে, সর্বোচ্চ স্তরের খাদক যে গুইসাপ, গুইসাপ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদকের ভূমিকা রাখে, এ কারণে গুইসাপ হয় নাই, ঠিক আছে। ওকে, তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কোনটি, তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ, তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ দেখো, তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কোনটি, তৃতীয় শ্রেণী তাই না, তাহলে শিয়াল, ময়ূর। তৃতীয় শ্রেণীর খাদক হলো সাপ, ময়ূর, ব্যাঙ, এই যে আমরা যেটা মনে রাখছিলাম, ঠিক আছে, ওখান থেকে পড়লেই হবে। তাহলে ময়ূর। ওকে, কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে সাহায্য করে, যেগুলো ধাঙ্গর হচ্ছে প্রকৃতির জঞ্জাল সাফ করে, দেখবে তৃতীয় শ্রেণীর খাদক কোনগুলা, তৃতীয় শ্রেণীর খাদক কোনগুলো দেখবে, শকুন, কাক, হায়না, শকুন, কাক, হায়না, ঠিক আছে। ওকে, আবর্জনা খেয়ে পরিবেশ সাফ করে, মনে রাখবে হায়না, একটু আগে দেখলাম। তাহলে দেখো রিপিট হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো ধাঙ্গর কোনটি, ধাঙ্গর কোনটি, তার মানে শকুন, ঠিক আছে, যেগুলো মাংসাশী, যেগুলো মাংসাশী পরিবেশকে জঞ্জাল সাফ করে। কোনটি বিয়োজক, মনে রাখবা কোনটি বিয়োজক, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম আর হচ্ছে ইকোলাই, ইকোলাই এগুলো সাধারণত ব্যাকটেরিয়া, এ কারণে ক গ, এ কারণে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক গ। ওকে, ওকে, তাহলে দেখো ভাসমান প্রাণীদের কি বলা হয়, ভাসমান প্রাণীদের জুও প্লাঙ্কটন বলা হয়, জুও প্লাঙ্কটন, পানিতে ভাসমান প্রাণীদের জুও প্লাঙ্কটন বলা হয়, ঠিক আছে। প্রথম স্তরের খাদক, পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি, প্রথম স্তরের খাদক হচ্ছে মশার সুককীট, ওই যে আমরা যেটা দেখলাম মশার সুককীট। ওকে, পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের খাদক, ব্যাং মনে রাখবা দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তর, ঠিক আছে। তো কোশ্চেনগুলো একটু হচ্ছে সলভ করা লাগবে, ব্যাং কোন স্তরের, দ্বিতীয় স্তরের, তাহলে এটা আর পড়া লাগবে না, ঠিক আছে, দ্বিতীয় স্তর। কোনটি কার্বোহাইড্রেট তৈরিতে সক্ষম, কার্বোহাইড্রেট তৈরিতে সক্ষম হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কার্বোহাইড্রেট তৈরি করতে পারে, ঠিক আছে। পুকুরের দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে কাতলা, ব্যাং, ব্যাং দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে ব্যাং, ছোট মাছ, ব্যাং এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। কোনটি প্রথম স্তরের খাদক, ছোট মাছ বা জুও প্লাঙ্কটন, জুও প্লাঙ্কটন হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। ওকে, চিংড়ি কোন ধরনের, কোন স্তরের খাদক, চিংড়ি কোন স্তরের খাদক, চিংড়ি কোন স্তরের খাদক, চিংড়ি না,
চিংড়ি মনে রাখবা দ্বিতীয় স্তরের খাদ্য, দ্বিতীয় স্তর। তাহলে আসো, কোন খাদ্য শিকলে প্রথম স্তরের খাদ্য ছোট থাকে, এগুলো একটু দেখবা। কোনটি শিকারজীবী? শিকারজীবী দেখো, শিকারজীবী যারা হচ্ছে শিকার করতে পারে, কোন খাদ্য শিকলটা? এই যে গোলপাতা, হরিণ, বাঘ, হরিণ, বাঘ, এই বিয়োজক অ্যামিবা শিকার করতে পারে না। তারপর শেওলা, মাছ, চিল, এরাও হতে পারে। ক গ হওয়াটা উচিত, এই গটাও হতে পারে। শেওলা থেকে শেওলা মাছ খাবে, শেওলা মাছ খাবে, মাছ খাওয়ার পর মাছ যাবে, সরি, শেওলা খাবে মাছ, মাছকে আবার চিল খাবে, এটাও তো শিকারজীবী হতে পারে। মরিচ গাছ, মরিচ গাছ তো সম্ভব না। পাখি হাঙ্গর, এই হাঙ্গরের সাথে পাখি মিলবে না, তো এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। ক গ, সরি এটা তো না। গোলপাতা, হরিণ, বাঘ, মানে হরিণকে বাঘ খায়, আবার হরিণ আবার গোলপাতা খায়, ঠিক আছে। ওকে, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, এটা হচ্ছে শিকারজীবী, মনে রাখবে, শিকারজীবী। আসো, নিচে কোনটি পরজীবী খাদ্য শিকল? পরজীবী, তাই না, তার মানে ব্যাং থাকবে না, সরি ছত্রাক থাকবে, ছত্রাক অ্যামিবা, এগুলা ছত্রাক অ্যামিবা, মশা, ডেঙ্গু ভাইরাস, এটা হচ্ছে পরজীবী, পরজীবী, ঠিক আছে। এগুলো একটু পড়বা, শীট যারা নিবা, যারা শীট নিবা, আমি হচ্ছে কোনটা দেখাইতে চাইছিলাম, যারা শীট নিবা এই প্রিমিয়াম তোমার হচ্ছে এগুলা পিডিএফগুলা একটু হচ্ছে নক দিবা ভাইয়াকে। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? 80 থেকে 90 ভাগ, মনে রাখবা, 80 থেকে 90 ভাগ। ওই যে 90 ভাগ যেটা বললাম আমি, দাগাই দিয়েছিলাম বইয়ে, যা দাগাই দিছি তাই পড়তেছে, বুঝছো। তাহলে এই যে 3-4টি ধাপ থাকে, 4 থেকে 5টি ধাপ থাকে পিরামিডে, বলছিলাম না। ট্রাফিক লেভেল, এই যে এটা বলো তো, এটা বলো তো, প্রথম ট্রাফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রাফিক লেভেলে কত ক্যালোরি থাকবে? তাহলে 1000কে জাস্ট কত দিয়ে ভাগ করবে বলো তো? 100 দিয়ে, 1 দিয়ে ভাগ করবে, সরি 10 দিয়ে ভাগ করবে, যেটা থাকবে সেটা আনসার। তাহলে 10 দিয়ে ভাগ করলে 100 থাকে, ঠিক আছে, 100। তাহলে এটা ওরকম, দেখো একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি x জুল শক্তি থাকে, তাহলে দ্বিতীয় স্তরের খাদ্যকে, প্রথম স্তরের খাদ্য হলে 10 দিয়ে ভাগ হতো, তাহলে দ্বিতীয় স্তর যেহেতু, তাহলে 100 ভাগ থাকবে, 100 ভাগ থাকবে। খাদ্য শিকলের উৎপাদকে যদি x জুল খাদ্য থাকে, উৎপাদকে x জুল খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, এটা হচ্ছে ভুল করছে, এটা ভুল করছে। কারণ কি? প্রত্যেকটার জন্য 10, তাই না? তাহলে একটি খাদ্য শিকলে উৎপাদকে যদি x জুল থাকে, তাহলে দ্বিতীয় স্তরে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তাহলে দ্বিতীয় স্তরে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। এটা দেখো দেখি, এটা প্রথম ট্রাফিক লেভেল P কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? মানুষ কোন স্তরের প্রাণী? তৃতীয় স্তরের না, তাহলে তৃতীয় স্তর, তাহলে কত দিয়ে ভাগ থাকবে? 100 দিয়ে। মনে রাখবা 10 কম থাকবে, 10 কম থাকবে, নিয়ম অনুযায়ী হিসাব করতে গিয়ে 10 কম থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের কয়ই হবে অ্যান্সার। নিয়ম অনুযায়ী আমাদের কত হবে? নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা 100 পাচ্ছিলাম, কিন্তু 100 না, তুমি আরও 10 ভাগ দিয়ে চিন্তা করবা, তাহলে x/10, ঠিক আছে। এই এমসিকিউগুলো একটু ইম্পর্টেন্ট, তাহলে এগুলো একটু দেখবা। পিরামিডের ধারণা, পিরামিড থেকে কী থাকে, ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখবা। মোটামুটি এমসিকিউ হচ্ছে আমাদের শেষ। এই যে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জীববৈচিত্র্য, এই যে মিথস্ক্রিয়া, এই যে পেঁচা গাছের কোটরে বাস করে, এটা কোন ধরনের? পেঁচা গাছের কোটরে, তাহলে এটা হচ্ছে কমেন্সেলিজম, একে অপরের সাথে বসবাস করে, কিন্তু কেউ কারো ক্ষতি করে না, ঠিক আছে, ঠিক আছে। একে অপরের উপকার যদি করে, তাহলে ওটাকে আমরা বলবো কোন ধরনের বলো তো? একটি বড় আম গাছ কুমড়া গাছ জড়িয়ে থাকে, এটা কি থাকে? এটা হচ্ছে কমেন্সেলিজম, একে অপরের পরস্পর সহধর্মিতা প্রকাশ করে, কিন্তু কেউ কারো ক্ষতি করে না, তাই না। মিউচুয়ালিজম মানে কি? উভয়ের ক্ষতিগ্রস্ত হয় না। কোথায় আছে দেখো, উভয় ক্ষতিগ্রস্ত হয় না, একজন উপকৃত হয়, উভয় উপকৃত হয়, ওকে, তার মানে এই যে উভয় উপকৃত হবে, ঠিক আছে। হস্টোরিয়া পাওয়া যায় স্বর্ণলতাতে, মনে রাখবা, হস্টোরিয়া পাওয়া যায় স্বর্ণলতাতে। লাইকেনে কোন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক থাকে? ছত্রাক এবং শৈবালের লাইকেন থাকে, ছত্রাক শৈবালের লাইকেন থাকে। কোনটি মিথস্ক্রিয়া উভয় উপকৃত হয়? মনে রাখবা মিউচুয়ালিজম, তাহলে সিম রাইবোজোম, ঠিক আছে, ওকে। ব্যাকটেরিয়া এবং সিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্ক, তাহলে দেখো
ক্লিয়ার কিনা? এগুলো একটু পড়বা, এগুলো একটু পড়বে। আমি হচ্ছে তোমার হচ্ছে শীট দিয়ে দেবো, তাহলে এই শীটগুলা পড়ে নেবা। এই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস মনে রাখবা কন, কন যদি থাকে তাহলে গ্রিন হাউস গ্যাস নির্দেশ করে। কন, কন যদি থাকে, কন মানে এখানে হচ্ছে মিথেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, সরি নাইট্রোজেন তো না, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি গ্রিন হাউস গ্যাস নির্দেশ করে, গ্রিন হাউস গ্যাস নির্দেশ করে। এবার আসো, এবার হচ্ছে আমাদের সিকিউ। সিকিউ দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 একটা সিকিউ আসছে, চট্টগ্রাম বোর্ড 2024। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিকিউ, হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো একটু দেখবা। দেখো, জীব বৈচিত্র্য কাকে বলে? এই যে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্যতা ও ভিন্নতাকে জীব প্রাচুর্যতা বলে। এবং হরিণকে হার্বিভরাস, হার্বিভরাস বলা হলেও বাঘকে কার্নিভরাস বলা হয় কেন? হার্বিভরাস ও কার্নিভরাসের মধ্যে পার্থক্য একটু দেখবা। তাহলে এটা সংজ্ঞা, এই যে দেখো সলভ আমি দিয়ে রাখছি সাথে, সলভ দেখে নেবা। ঠিক আছে, তো এই দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দিয়ে রাখছি, তো এগুলো হচ্ছে পড়বা। এগুলো পড়ে তারপরে বলবা আমাকে কোনটা ভাইয়া বুঝতে পারো নি, তারপরে ভাইয়া বুঝাই দেবো। হ্যাঁ, ঠিক আছে, তো এই সিকিউটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটাও একটু দেখবা। এবার আসো এসকিউ। এসকিউ, এই যে কোন সংজ্ঞাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে রাখছি, তাহলে কোন সংজ্ঞাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বুঝছো? কোন সংজ্ঞাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এগুলোও একটু পড়বা। বাস্তু সংস্থান কি, বাস্তুতন্ত্র কাকে বলে, ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখবা। তাহলে উৎপাদক কি, এগুলো একটু দেখবা। খাদ্যজাল কি, খাদ্যজাল কীভাবে আসলো, ঠিক আছে, মোটামুটি কয়েকটা আছে, বেশি নাই, 20টা মতো। ঠিক আছে, তাহলে শেষ, আজকের ক্লাস শেষ, শেষ। ঠিক আছে, তো এই অধ্যায়টা তোমাদের হচ্ছে মোটামুটি টাইপের কমপ্লিট করার ট্রাই করছি, বেশি কিছু বোঝানোর ট্রাই করি নাই। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বই এবং সাজেশনটাই বেশি ফোকাস করছি তোমাদের দিকে না দেখেও, কারণ কি জীববিজ্ঞানে তেমন কিছু থাকে না, আমাদের ক্লাস ডিউরেশন বাড়ালেই না বরঞ্চ খারাপ দেখায়। ঠিক আছে, তো মোটামুটি টাইপের আমাদের সাজেশন যে আলোচনাগুলো ছিল মোটামুটি কমপ্লিট। অ্যান্ড হচ্ছে তুমি চাইলে এই ক্লাসটা তোমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তুমি আর যদি কভার করা থাকে তাহলে তো করার প্রয়োজন নেই, যদি তোমার একটু হলেও উপকারে আসে তাহলে তুমি ক্লাসটা করে অন্তত রিভিউটা দিও। অ্যান্ড হচ্ছে কমেন্টে জানাও ভাইয়ের জন্য কোন ক্লাস তোমার প্রয়োজন অ্যান্ড কোন অধ্যায়ের প্রয়োজন, ঠিক আছে, কোন সাবজেক্টের কোন অধ্যায়। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।